গত কয়েকদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ তিনি একটার পর একটা জেলা উত্তর থেকে দক্ষিণ সাংগঠনিক জেলা বৈঠক করছেন। আজকে বালুরঘাট নিয়ে বৈঠক, সেই বৈঠকে উঠে এলো যে বালুরঘাটে হার হয়েছে তৃণমূলের লোকসভা নির্বাচনে এবং সেই লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলেও অনেক জায়গাতেই পিছিয়ে তৃণমূল। বালুরঘাট লোকসভায় হারের পোস্টমর্টেম হলো। পোস্টমর্টেম হলো, সরাসরি কথা বলবো প্রতিনিধি ইরনের সঙ্গে। ইরন, হ্যাঁ, বালুরঘাট সুকান্ত মজুমদার জয় পেলেন এবং বিধানসভা ভিত্তিক কি নির্দেশ দেওয়া হলো অভিষেকের পক্ষ থেকে? একদমই, দেখো, জেলার বিভিন্ন সাংগঠনিক বৈঠক, বিভিন্ন জেলা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সী তিনি যেভাবে বৈঠক করছেন, আজকে ওই দুজন উপস্থিত রয়েছেন। সেই বৈঠকে প্রথম বালুরঘাটের যারা প্রতিনিধি দক্ষিণ দিনাজপুরে তাদেরকে ডাকা হয়েছিল। সেই বৈঠকে মূলত সূত্রের খবর যে আলোচনা হয়েছে যে শেষ লোকসভা ভোটে বালুরঘাটে 10,000 ভোটে বিপ্লব মিত্র হেরেছিলেন বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কাছে। এই হারের কারণ কি? অতীতে দেখা গেছে বিভিন্ন সময় বিধানসভা ভিত্তিক ফলাফলে যখন তৃণমূলের সরকার প্রতিষ্ঠা পায় বাংলায়, তার পরবর্তী সময় থেকে বালুরঘাট 2014 সালে লোকসভায় জিতেছিল তৃণমূল। পরবর্তী সময় সেখান থেকে হাতছাড়া এবং বিধানসভা ফল অনুযায়ী বালুরঘাটের একসময় 6টা বিধানসভার মধ্যে 5টাতেই তৃণমূলের হাতে ছিল, কিন্তু বর্তমানে এসে দেখা যাচ্ছে সেটা 3 ভাগ হয়েছে এবং বিজেপি তাদের শক্তি বাড়িয়েছে। কেন এই বিজেপির শক্তি উত্থান? কোথায় সাংগঠনিক জায়গা থেকে দুর্বলতা হচ্ছে? জনসংযোগ আরও কতটা নিবিড় করলে 2026-এর ভোটে লড়াই আরও বেটার দেওয়া যাবে, সেই নিয়ে বৈঠক। এবং সেই বৈঠকে একাধিক বিষয় উঠে এসছে। প্রথমে যে নির্দেশ দেওয়া হয়েছে বলে জেলার নেতৃত্বরা জানিয়েছেন যে দলের পক্ষ থেকে, শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে জনসংযোগ বাড়াতে হবে। টার্গেট 6-6, অর্থাৎ বালুরঘাটে দক্ষিণ দিনাজপুরে যে 6টা বিধানসভা রয়েছে 6টায় 6টা জিততে হবে। সেই টার্গেটে কি করতে হবে? এক হচ্ছে নিচের দিকে যারা রয়েছেন, অর্থাৎ বিভিন্ন বুথ ভিত্তিক স্তরে যারা কাজ করছেন তাদেরকে আরো নিবিড় জনসংযোগ করতে হবে। মানুষকে গিয়ে এসআইআর এবং এই যে বাংলার উস্মিতার বিষয়, সেগুলোকে প্রত্যেক দিন প্রায় প্রত্যেক সপ্তাহে বৈঠক করে বোঝাতে হবে। এবং আরো একটা বিষয় অয়ন জানিয়ে রাখবে, উঠে এসছে যে দলের কয়েকজনের বিরুদ্ধে সূত্রের খবর কিছু বিষয় উঠেছিল, তারা দলকে সেভাবে সময় দিচ্ছেন না বা সাবোটেজ করছেন এই বিষয়, সেই বিষয় নিয়েও কথা হয়েছে। যদিও তারা এই বৈঠকে ছিলেন না বলে যারা নেতৃত্ব এসছেন তারা জানিয়ে গেছেন। তবে তারা যে বার্তা নিয়েছেন, তারা বলছেন আগামী দিনের এই বৈঠকের পর তাদের লক্ষ্যে তারা 6-6 টার্গেটে তারা এগিয়ে যাবেন। এবং দেখা যাক 26-এর বিধানসভা নির্বাচনে 6-6 হয় কিনা তৃণমূলের। কোন কোন জায়গাতে আমাদের রেজাল্টটা খারাপ হয়েছে, কি কারণে খারাপ হয়েছে, বা কিভাবে এটাকে আমরা মেকআপ করব, যে যে জায়গাতে ভোট আমরা কম পেয়েছি কেন পেলাম এবং কি করে সেটাকে আবার বেশি পাবো। আমাদের কাজটা পৌঁছে যাওয়ার বার্তাটা আমরা মানুষের কাছে ঠিকমতো সঠিকভাবে দিতে পারিনি হয়তো। এই গ্যাপগুলো যেগুলো হচ্ছে, সেই গ্যাপগুলো ডিটেকশন করে কিভাবে করা যায় আগামী দিনে ভালো, সেটা নিয়ে সাজেশন দিয়েছে আমাদের লিডাররা। আমরা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করছি। 21-এর তুলনায় 24-এ যে জায়গাগুলোতে পিছিয়ে আছে সেই বুথ বা অঞ্চল ধরে ধরে কিছুটা আলোচনা হলো এবং রিকভারি কিভাবে করা যায় আমরা সবাই আমাদের নিজের মতামত রাখলাম, ওনারাও তার মতামত দিল। তারই ভিত্তিতে আগামী দিনে লড়াই শুরু হবে। সুকান্তবাবুর যে রেজাল্ট লোকসভাতে ছিল সেখান থেকে সুকান্তবাবু অনেক পেছনে গিয়ে দাঁড়াবে। এই কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি রন বলছিলেন বাঙালি অস্মিতার বিষয়ে নিয়ে আরো বৈঠক করতে, সাধারণ মানুষকে বোঝাতে। এই বাঙালি অস্মিতা অর্থাৎ বাইরে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার নির্যাতনের অভিযোগ, আর তাই নিয়ে আজকে বাঁকুড়ায় সাংসদ অরূপ চক্রবর্তী হুঁশিয়ারি দিলেন যে পুজোর সময় ঢাকিরা বাইরে গেলে পরে বাঙালি যে ঢাকি পুজোয় ভিন রাজ্যে ঢাকি আক্রান্ত হলে রেয়াত নয় আগুন জ্বালানোর হুঁশিয়ারি অরূপের। আমাদের এলাকার যত ডোম যারা ঢাক বাজাতে যায়, যারা গুজরাট যাবে, যারা বিহার যাবে, যারা উড়িষ্যা যাবে, সেই ডোমেদেরকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করা যাবে না। যদি কোনো বাঁকুড়া জেলার ডোমকে, পশ্চিমবঙ্গের কোন ডোমকে দিল্লিতে, গুজরাটে, বিহারে গ্রেপ্তার করে আগুন জ্বলবে, আমরা সংসদ অচল করে দেব। কথা বলবো প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, অরূপ চক্রবর্তী আর কি বললেন? সংসদে তো তৃণমূল উত্তাল হয়েছে, তৃণমূল বিক্ষোভ দেখিয়েছে এই সব নিয়ে।
দেখো, বাঙালি এবং বাংলাদেশ পাঠিয়ে দেওয়া নিয়ে কিন্তু উত্তাল রয়েছে কবে থেকে সংসদ, এবং সেই কারণেই এখানে ডোম সমাজের একটি ডেপুটেশনকে কেন্দ্র করে এই সভামঞ্চ থেকে প্রকাশ হুঁশিয়ারি দিয়েছেন বাঁকুড়ার যে তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। তিনি দাবি করেছেন যদি এই ডোম সমাজের যারা ঢাক বাজার যাবে পুজোর সময়তে, যারা দিল্লিতে যাবে, বিহারে যাবে, যারা মহারাষ্ট্রে যাবে, তাদের যদি আক্রমণ হয় তার সেক্ষেত্রে কিন্তু আগুন জ্বলবে। অন্যদিকে আগুন জ্বলার পাশাপাশি সংসদ অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন। এর পাশাপাশি ঝাঁকিদের নিয়ে দিল্লিতে চলা হবে না এমনটা দাবি করা হয়েছে। দিল্লিতে ঢাক বাজিয়ে দেওয়া সেরকম একটা হুমকি দিয়েছেন তিনি, এবং তার পরবর্তীকালে তাকে যখন ধরা হয়েছে যে আপনি এই সময় ভাষণ দিচ্ছেন কেন, তখন তিনি বলেছেন হ্যাঁ প্রধানমন্ত্রীকে আমরা বলবো। এর পাশাপাশি যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে যদি এইরকম ঘাঁটিদের উপর আক্রমণ হয় যখন পুজোর সময় তারা যাবে, কেননা তারা এমনিতেই আতঙ্কিত রয়েছে, যারা বাঙালির উপর আক্রমণ হচ্ছে তারা প্রতিনিয়ত দেখছে টিভিতে, এবং সেক্ষেত্রে কিন্তু তারা এমনিতে আতঙ্কিত রয়েছে। যদি তাদের ক্ষেত্রে আক্রমণ হয় সেক্ষেত্রে কিন্তু ছেড়ে কথা বলা হবে না। তাই ভিন রাজ্যে দুর্গাপুজোর সময় বহু ঢাকি যান, কারণ ওখানে বাঙালিরা বসবাস করেন এবং সেখানে দুর্গাপুজো করেন। আর এই অবস্থানেই অনড় থেকেছেন পরবর্তীকালে অরূপ চক্রবর্তী, তবে বিজেপি কটাক্ষ করেছে। যারা ঢাক বাজাতে যাবে তাদেরকে যদি বাংলাদেশি বলে গ্রেপ্তার করে বাঁকুড়া জেলায় আন্দোলন হবে, আগুন জ্বলবে, দিল্লিতে ঢাক বাজিয়ে দেবো, কাতারে কাতারে ঢাক যাবে বাংলা থেকে। এতদিন ভাবেননি কেন এদের জন্য? আজ বড় বড় কথা বলছে, আজ ভোটের জন্য, সামনে 2026 নির্বাচন, ওই ভোটে একটা গিমিক দেওয়ার জন্য। ওনারা তো স্তব্ধ করেছেন পশ্চিমবঙ্গের জন্য। উন্নয়ন কি করেছেন? ওনাদের ভাষা, ওনাদের বক্তব্য সব স্তব্ধই। আগামী দিন আর স্তব্ধ করার সুযোগ পাবে না, এরপর উন্নয়ন হবে বিজেপির মার্ফত। বিজেপি নেতা টোটো চোর, বিজেপি নেতা সহ দুজনকে ফেরিওয়ালা সেজে পুলিশ ধরলো, বারুইপুর থানার পুলিশ, তাকে নিয়ে আসা হলো। এ কেমন বিজেপি নেতা? তার বিরুদ্ধে কি অভিযোগ? কত বড় বিজেপি নেতা? কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, এখন আমরা যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, একজন পূর্ব বর্ধমানের বাসিন্দা এবং একজন নদিয়ার বাসিন্দা। নদিয়ার যিনি তৃণমূল বিজেপির নেতা বলে তারা এলাকায় পরিচিত, তার সঙ্গে এই চন্দন সরকারের আলাপ হয়েছিল জেলে। অর্থাৎ এই বিজেপি নেতা তার সঙ্গে জেলে আলাপ হয় এবং সেখান থেকেই এই চক্রের মূল পান্ডার সঙ্গে তার আলাপ হয়েছিল। এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে এখনো পর্যন্ত যা লিঙ্ক পাওয়া যাচ্ছে, সেই লিঙ্ক অনুযায়ী এই টোটোগুলো চুরি করে নিয়ে যাওয়া হতো 100 কিলোমিটার নদীয়া, সেখানে গিয়ে 1 লাখ থেকে সর্বনিম্ন 25,000 টাকায় এই টোটো বিক্রি হতো, এমনই তথ্য এসছে পুলিশের কাছে। এবং এই দুজনকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে এবং দুজনকেই নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় আরো কারা কারা জড়িত রয়েছে, ইতিমধ্যেই আরো 3 জনকে বারুইপুর থেকে তা আটক করা হয়েছে। কারণ গত মাসে প্রায় 15টি টোটো বারুইপুর শহর থেকে চুরি হয়েছিল এবং সেখানে সিসি ক্যামেরা ফুটেজ দেখেই তাদেরকে চিহ্নিতকরণ করা হয়। এই নদিয়ার দরাজপুরের যে বিজেপি নেতা রামপদ মন্ডল, তিনি এই টোটো চুরির যারা রিসিভার হিসেবে কাজ করছেন, এখনো পর্যন্ত পুলিশের কাছে এই তথ্য রয়েছে। দেখা যাক এরপরে আর কি তদন্তে উঠে আসে পুলিশের তদন্তে, এবং এই বিজেপি নেতা সম্বন্ধে কি পদ্ম শিবির কি বলে। কমপ্লেন্ট ছিল কি কিছু আননোন লোক বারুইপুর থানা থেকে তারা টোটো চুরি করেছে। এই কেসে এফআইআর হয়েছে, একটা রিসিভারকে অ্যারেস্ট করা হয়েছে আর একটা অ্যাকিউজডকে অ্যারেস্ট করা হয়েছে এবং 7টা টোটোকে উদ্ধার করা হয়েছে। পুলিশ ইনভেস্টিগেশন করছে।